আচ্ছা, তো ঠিক আছে। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ক্লাস 12 এর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা থেকে নিট, এমস এগুলোতে কোশ্চেন আসে। আর যেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, কিন্তু একটু বটানি টাইপের হয়ে বলে এটা একটু পড়তে ওয়ার্ড লাগে, কিন্তু চ্যাপ্টারটা অনেক ইজি আছে। আর সেই চ্যাপ্টারের নাম হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। আমি এখানে তোমাদের কি পড়াবো, যে প্রপারলি যে বেঙ্গলি এনসিইআরটি আছে, এনসিইআরটি বেসড পুরো টপিকটা কভার করাবো। আর আমি কি করেছি, তোমাদের যাতে পড়তে কষ্ট না হয়, ওকে, তোমাদের যাতে পড়তে কষ্ট না হয়, তাই জন্য আমি কি করেছি, যে প্রতিটা যে টপিক আছে ওগুলোর আমি কোশ্চেন উত্তর রেডি করে দিয়েছি। বুঝতে পারছো, যে কোশ্চেন আর উত্তর কিভাবে তোমরা কিভাবে কোশ্চেন করবে আর কিভাবে ওর পড়াশোনা করবে, কিভাবে প্র্যাকটিস করবে, পুরো রেডি করা আছে, ওকে, যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়। তাহলে আজকে আমাদের যে ডিসকাশনের টপিক হচ্ছে সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট, ওকে। তো এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটায় আমরা কি কি দেখব, ওকে। তাহলে দেখো, আম, যদি আমরা বলি যে সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড ফ্লাওয়ারিং প্লান্ট মানে যেটা হচ্ছে যে সপুষ্পক উদ্ভিদের জনন, ওখানে আমাদের প্রথম যেটা জানতে হবে যে আহ, এর তিনটা স্টেপ আছে, ওকে। কন্ট্রোল প্লাস, ওকে। তো ঠিক আছে, দেখো, আমাদের যে টপিকটা ছিল সপুষ্পক উদ্ভিদের জনন, ওখানে আমি কি করেছি তোমাদের সুবিধার্থে যে কোশ্চেন উত্তর রেডি করে দিয়েছি, ওকে। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। এখানে আমরা প্রথম কি দেখব, যে উদ্ভিদ জননের কয়টি দশা আর কি কি, ওকে। তাহলে প্রথম যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা হচ্ছে উদ্ভিদ জননের কয়টি দশা আর কি কি। তাহলে আমি তোমাদের এখানে বলে দিই যে উদ্ভিদ জনন যে আছে ওর তিনটা দশা আছে, ওকে। তাহলে এখানে দেখো, প্রথম যে দশাটা আছে এটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন স্টেপ। তারপরে আমাদের কি পড়তে হবে, যে ফার্টিলাইজেশন মানে একটা হচ্ছে নিষেকের পূর্বের দশা, তারপর হচ্ছে নিষেক দশা। আর তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন। তাহলে উদ্ভিদ জননের তিনটা দশা, প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন আর হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন, ওকে। তাহলে দেখো, প্রি ফার্টিলাইজেশন মানে কি, যে নিষেকের আগে কি কি ঘটনা ঘটে, ওখানে আমাদের জানতে হবে যে পুংস্তবকের গঠন জানতে হবে, যেটাকে আমরা বলবো গ্যামেটোজেনেসিস, ওকে। আমাদের কি জানতে হবে, স্ত্রী স্তবকের গঠন জানতে হবে। আর আমাদের মানে যেটা একটা হচ্ছে মাইক্রো স্পোরোজেনেসিস, আর একটা হচ্ছে মেগা স্পোরোজেনেসিস। আর আমাদের কি জানতে হবে, পলিনেশন, আর হচ্ছে পোলেন পিস্টিল ইন্টারাকশন। তো আজকে আমরা প্রি ফার্টিলাইজেশন, পুরো প্রি ফার্টিলাইজেশনের স্টেপটা কভার করব, ওকে। আর ফার্টিলাইজেশনের মধ্যে আমরা কি পড়বো, ফার্টিলাইজেশনের মধ্যে আমরা পড়বো নিষেক পড়বো, আর আমরা পড়বো কি দ্বিনিষেক পড়বো, ওকে, ক্লিয়ার। আর হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন, পোস্ট ফার্টিলাইজেশনের মধ্যে হচ্ছে শস্য গঠন, ভ্রূণ আর ফল আর বীজের গঠন। তো টোটাল যে আমাদের প্রথম কোশ্চেনটা, দেখো তোমাদের এখান থেকে প্রথম এই কোশ্চেনটা আসবে না যে উদ্ভিদ জননের কয়টি দশা কি কি। আমি তোমাদের সাইটে দেখাবো যে বেঙ্গলি এনসিইআরটি কিভাবে কভার করব। বাংলায় যে এনসিইআরটি আছে, সবাই এনসিইআরটি নিয়ে মাতামাতি করে যে নিট আমাদের ক্র্যাক করতে হলে আমাদের এনসিইআরটি পড়তে হবে, কিন্তু এরকম না। এনসিইআরটি হচ্ছে একটা সিলেবাসের বই। আমি তোমাদের ওই এনসিইআরটি থেকে প্রতিটা কোশ্চেন যেগুলো নিট, এমস, জিপমারের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলোকে প্রশ্ন উত্তর আকারে দিয়ে দিয়েছি। যারা বোর্ড পরীক্ষা দিবে তাদেরও কাজে লাগবে, আর যারা নিট, এমস এর জন্য দিবে ওদেরও কাজে লাগবে, ওকে। তাহলে প্রথম উদ্ভিদ জননের কয়টি দশা আমরা ক্লিয়ার হয়ে গেছি। এবার আমি তোমাদের যে কোশ্চেনটা আলোচনা করবো সেটা হচ্ছে এই কোশ্চেনটা। কোশ্চেনটা কি আছে, পুংস্তবকের গঠন বর্ণনা করো। তাহলে আমরা জানি একটা যে ফুল আছে, ফুলের মধ্যে কি কি আছে, ফুলের মধ্যে পুরুষ পার্ট আছে, স্ত্রী পার্ট আছে। বাস্তব, ফুলের মধ্যে ফুলের চারটি অংশ, একটা হচ্ছে বৃতি, একটা দলমণ্ডল, একটা পুংকেশর, আর একটা হচ্ছে গর্ভকেশর। বৃতি দলমণ্ডলকে সবাই চিনি, ফুলের একটা পাপড়ি থাকে, আর একটা ফুলের যে কালারফুল পার্টটা আছে সেটা দলমণ্ডল, পাপড়ি হচ্ছে নিচের অংশটা। আর আর দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে পুংস্তবক আর একটা হচ্ছে স্ত্রী স্তবক। তো আমি তোমাদের প্রথম বলে দিই পুংস্তবকের গঠনটা কেমন হয়। তাহলে এই দেখো, এটা যদি আমি বলি যে এইখানে এই যে এই পার্টটা যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ওর পুংস্তবক, ওকে। এটা হচ্ছে পুং পার্ট। তো এই যে পুং পার্টের মধ্যে কি কি আছে, তাহলে এইটা দেখো থ্যালামাস, যেখান থেকে পুংস্তবকটা তৈরি হয় সেই জিনিসটার নাম কি, থ্যালামাস। এবার হচ্ছে থ্যালামাসের বাংলা খুঁজতে যেও না, যেগুলো বলছে ওইগুলোই মনে রাখো। তাহলে পুংস্তবকের গঠনের মধ্যে কি কি পড়ছে, প্রথম হচ্ছে থ্যালামাস। এবার থ্যালামাস থেকে যে বেরিয়েছে স্টকটা, ওকে আমরা বলবো কি, ফিলামেন্ট। কি বললাম বুঝতে পেরেছো। তাহলে হচ্ছে পুরুষ পার্টের মধ্যে কে কি আছে, নিচে থ্যালামাস আছে, ফিলামেন্ট আছে, আর যার মধ্যে পুংরেণু সঞ্চিত থাকে সেটা হচ্ছে কি, অ্যান্থার। তাহলে এই হচ্ছে টোটাল ক্লিয়ার ব্যাপারটা, যে এন্থার যে আছে, যেটা পুংরেণু যেখান থেকে তৈরি হয়, ওই এন্থার, ফিলামেন্ট, থ্যালামাস, এটা হচ্ছে পুংস্তবকের অংশ। এবার তোমাদের একটা কথা বলে দিই, যে যে এন্থার যুক্ত আছে কার সাথে, এই যে স্টকটার সাথে, যেটার সাথে যে এই পার্টটা যে আছে না, এটার সাথে তো এন্থারটা যুক্ত আছে ফিলামেন্টের। ওই ফিলামেন্টের এই যে ফিলামেন্টকে এখানে দেখিয়েছি জুম করে, ওকে। তো এই ফিলামেন্টের দুটো পার্ট, একটা হচ্ছে ডিস্টাল এন্ড, এটা হচ্ছে ডিস্টাল প্রান্ত, আর একটা হচ্ছে কি, প্রক্সিমাল এন্ড,
তাহলে এই যে ফিলামেন্ট আছে, ফিলামেন্টের দুটো পার্ট, একটা হচ্ছে ডিস্টাল পার্ট আর একটা হচ্ছে প্রক্সিমাল পার্ট। যেটা প্রক্সিমাল এন্ড ওখানে কার সাথে যুক্ত থাকে, প্রক্সিমাল এন্ডটা হচ্ছে থ্যালামাসের সাথে যুক্ত থাকে, আর হচ্ছে তোমার ডিস্টাল এন্ডটা কার সাথে যুক্ত থাকে, সেটা হচ্ছে এন্থারের সাথে যুক্ত থাকে। তাহলে এর দূর পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা নেই যে থ্যালামাস, ফিলামেন্ট, এন্থার এটা হচ্ছে পুংস্তবকের গঠন। এখানে থ্যালামাসের সাথে কে যুক্ত থাকে, ফিলামেন্ট, ওকে, আর ফিলামেন্টের সাথে এন্থার। তো এই যে ফিলামেন্টটা আছে, ফিলামেন্টের মধ্যে ডিস্টাল এন্ড আছে, প্রক্সিমাল এন্ড আছে, ডিস্টাল এন্ডে এন্থার যুক্ত থাকে আর প্রক্সিমাল এন্ডে থ্যালামাস যুক্ত থাকবে। আশা করি ক্লিয়ার, এগুলো আমার হাতের লেখা নোটস, তোমাদের বুঝতেও সুবিধা হবে। এবার আমি একটা কথা বলি, যে এন্থার আছে, এন্থারের তোমরা ছবিটা এটা দেখো, যে এটা হচ্ছে একটা এন্থারের ছবি, ওকে। এই যে এন্থারটা আমার আছে, ওকে, এন্থারের মধ্যে কি আছে, তোমরা এই ফুলগুলো দেখেছো অনেক সময় বাচ্চারা নিয়ে খেলে, ওকে, মোরগ লড়াই এই টাইপের এটা খেলে। যে এই যে এন্থার যে আছে, এন্থার হচ্ছে দুটো লোব দিয়ে তৈরি, ওকে। এটা হচ্ছে একটা লোব এন্থারের, এদিকে হচ্ছে একটা লোব আর একটা হচ্ছে এটা লোব। তাহলে এন্থারে হচ্ছে দুটো লোব। এবার আমি কি করলাম, একে এইখান থেকে কাট করব, ওকে। একটু কালারটা চেঞ্জ করে নিই যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। তাহলে দেখো আমি কি করলাম, ওকে, এই যে আমার এন্থারটা যে আছে, এন্থারকে আমি এই রকম করে ট্রান্সফার সেকশন করলাম, ওকে। এইখান থেকে আমি কাট করে দিলাম ট্রান্সফার সেকশন, টিএস মানে কি, ট্রান্সফার সেকশন। তো যখন আমরা এন্থারকে কাট করে দিলাম তখন আমাদের কি হবে, এন্থারকে কাট করে দিলে দেখতে এটা কিরকম হবে, যে এইরকম। এন্থার এরকম ছিল, ওকে, যখন আমরা কাট করে দিলাম তাহলে এন্থার স্ট্রাকচারটা দেখতে কেমন হয়ে গেল, এইরকম হয়ে গেল। তাহলে আমি কি করলাম, এইখান থেকে এন্থারকে কাট করে দিলাম, ওকে, ক্লিয়ার। যে এই পয়েন্ট থেকে আমি কি করলাম, এখান থেকে এন্থারকে কাট করলাম বলে আমার এরকম দেখতে হচ্ছে মনে, ওকে, ক্লিয়ার। তো এবার তোমরা একটু দেখো, ওকে, তাহলে দেখো এন্থারকে যখন কাট করা হলো তাহলে ওর স্ট্রাকচারটা কিরকম হয়ে গেছে, এন্থারকে কাট করে দিলে দুটো লোব আছে, ওকে, ওর স্ট্রাকচারটা এইরকম দেখা যাচ্ছে তোমাদের, ওকে, ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এইরকম দেখা গেল এন্থারকে, ওকে। এবার এটা কি, এন্থারকে যখন এইরকম কেটেছি দুটো লোব, এটা হচ্ছে একটা লোব, ওকে, মানে এইখান থেকে আমি যদি মাঝ বরাবর থেকে ভাগ করে দিই তাহলে এদিকে হচ্ছে লোব 1, ওকে, আর এদিকে হচ্ছে লোব, তাহলে দুটো লোব আছে। এবার দেখো একে আমি ক্লিন করে দিই, ওকে, এবার তোমরা মন দিয়ে বোঝো। তাহলে দুটো লোব আছে, দুটো লোবের মধ্যে এই জিনিসগুলো কি, এই যে গোল গোল এগুলো কি, এই যে এই গোল গোল পার্টগুলো এইগুলো কি, এন্থারের মধ্যে লোবের মধ্যে যে গোল গোল পার্টগুলো আছে এর নাম হচ্ছে থিকা। তাহলে একটা জিনিস তোমরা শিখে নাও, এন্থারকে মাঝ বরাবর কাটলে আমাদের দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে দুটো লোব পাই, আর দুটো লোবের মধ্যে টোটাল কটা থিকা থাকে, চারটা থিকা থাকে। এর দূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। মানে আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের যে এন্থার আছে, এন্থারকে মাঝ বরাবর ভাবে কেটে দিব, কেটে দিলে কি হয়, আমাদের দুটো লোব পাই, দুটো লোবের মধ্যে চারটা থিকা থাকে। এবার তোমরা দেখো, আমরা ওই যে লোব আর থিকা, এই যে এই স্ট্রাকচারটাকে, এইখানকার যে এই স্ট্রাকচারটাকে আমরা কি করেছি, ভালো করে জুম করে দেখি। তো ভালো করে জুম করে দেখলে আমাদের টোটাল স্ট্রাকচারটা দেখতে যেরকম লাগে সেটা হচ্ছে এইরকম, ওকে। পরীক্ষায় যদি তোমাদের কোশ্চেন আছে যে এন্থারের স্ট্রাকচার অফ এন্থার, ওকে, পুংরেণুর যে গঠন চিত্র, পুংরেণু বলছি মানে পরাগের যে গঠন চিত্রটা অঙ্কন করো, তাহলে তোমাদের এই চিত্রটা অঙ্কন করতে হবে। এটা খুবই কম আসে কিন্তু বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের। দেখো, তাহলে এই ছিল আমাদের টোটাল টপিকটা। আমি তোমাদের এখানে বলে দিই যে পরাগ যে আছে, যে আমাদের যে এন্থার আছে, এন্থারের স্ট্রাকচারটা কেমন হয়। তাহলে দেখো, এন্থারের মধ্যে আমাদের বাইরে থেকে ভিতরের দিকে যেতে হবে। সব থেকে বাইরে যে লেয়ার থাকে ওই লেয়ারের নাম হচ্ছে কি, এপিডার্মিস। কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে এন্থারের সব থেকে যে বাইরের লেয়ার আছে ওই বাইরের লেয়ারের নাম হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসের ভিতরে এই যে এই অংশটা, এপিডার্মিসের মানে এই যে এই পার্টটা, ওকে, এর নাম হচ্ছে কি, এন্ডোথেসিয়াম। তাহলে হচ্ছে এন্থার যে আছে, এন্থারের সব থেকে বাইরে যে লেয়ারটার নাম কি, এপিডার্মিস, আর ওই ভিতরের লেয়ারের নাম কি, এন্ডোথেসিয়াম। এবার এন্ডোথেসিয়ামের ভিতরের দিকে যে পার্টটা গেছে, ওকে, একটা টিস্যু লেয়ার গেছে, সেটার নাম হচ্ছে কি, মিডল লেয়ার। তাহলে প্রথমত আমাদের তিনটা জিনিস জেনে রাখা উচিত। একটা, আমরা যখন এন্থারকে ট্রান্সফার সেকশন করবো, ট্রান্সফার সেকশনের মাধ্যমে আমাদের তিনটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে এপিডার্মিস, এন্ডোথেসিয়াম আর মিডল লেয়ার। তিনটা পর্দা আমাদের মনে রাখতে হবে, ওকে। তার ভিতরের দিকে কি আছে, আমরা এই পার্টে কি বলি, এটাকে আমরা থিকা বলি, ওকে, বলেছিলাম এটা হচ্ছে থিকা। এবার ওই যে থিকা যেটাকে বলেছি, ওখানে কি কি আছে, ওখানে হচ্ছে একটা লেয়ার থাকে, ওই থিকাটাকে ঘিরে যে লেয়ার, ওর নাম হচ্ছে কি, টেপেটাম। আর এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ওকে, এটাকে ভিভিআই করে দিই, যে আমাদের যে টেপেটাম আছে, টেপেটাম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি, প্রথম হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিসের পরে কি আছে, এন্ডোথেসিয়াম, এন্ডোথেসিয়ামের পরে কি আছে, মিডল লেয়ার। ভিতরের দিকে যখন আমরা যাব ওখানে কাকে পাবো, টেপেটামকে পাবো, ওকে। এবার টেপেটামের ভিতরের দিকে একটা টিস্যু আছে, টেপেটামের ভিতরে যে টিস্যু আছে তার মধ্যে আমাদের পরাগরেণু, যেটাকে আমরা বলবো পোলেন, যার জন্য ফুল এত কিছু করে, সেই পোলেনটা লুকিয়ে থাকে। এই যে ভিতরে এখানে এখানে আমি ডট ডট করে দিচ্ছি, এইখানে যে টিস্যুগুলো থাকে এই ভিতরে, এই টিস্যুগুলোকে বলে স্পোরোজেনাস টিস্যু।
আর স্পোরোজেনাস টিস্যু এটা হচ্ছে ডিপ্লয়েড হয়। ওকে, ডিপ্লয়েড মানে 2n। ওকে, তাহলে যে স্পোরোজেনাস টিস্যু কোথায় থাকে, তাহলে একটা পরাগের যে আমাদের অ্যান্থারের স্ট্রাকচারকে যদি আমরা ট্রান্সভার্স সেকশন করি তাহলে কোটা পার্ট পাই আমরা, এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডল লেয়ার, ভিতরের দিকে থাকে টেপেটাম, আর টেপেটামের ভিতরের দিকে স্পোরোজেনাস টিস্যু। সব থেকে ইম্পর্টেন্ট এখান থেকে যেটা পরীক্ষায় বারবার কোশ্চেন আসে সেটা হচ্ছে টেপেটামের কাজ কি বললাম, বুঝতে পেরেছো? এবার হচ্ছে পরের যে ওই কোশ্চেনটাকে ওইটাকে আলোচনা করা হবে যে টেপেটামের কাজ কি। প্রথম হচ্ছে যে স্পোরোজেনাস টিস্যুর মধ্যে কি থাকে, স্পোরোজেনাস টিস্যু থেকেই তৈরি হয় আমাদের পরাগ, মানে পরাগ রেণু, যেটাকে আমরা বলবো পোলেন। ওকে, পোলেন তাহলে কোথা থেকে তৈরি হয়, স্পোরোজেনাস টিস্যু থেকে। তাহলে আমাদের জানতে হবে কি যে টেপেটামের কাজ কি। তোমাদের টেপেটামের কাজটা উত্তরটা ওখানে লিখিনি, যেহেতু ওটা বইতে ছিল, যারা সাঁতারের বইতে আছে ওদের কাছে ওরা খুঁজে নিবে, আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এইখানে দেখো তোমাদের লেখা আছে যে টেপেটামের কাজগুলো কি কি। ওকে, তাহলে টেপেটামের কাজ এখানে আছে। ওকে, তাহলে টেপেটামের প্রথম প্রথম কাজ কি, 1 নম্বর প্রথম কাজ হচ্ছে স্পোরোজেনাস কোষগুলোকে পুষ্টি উৎপাদন সরবরাহ করে। তাহলে দেখো প্রথম বললাম স্পোরোজেনাস টিস্যুকে নিউট্রিয়েন্ট দেয় কে, টেপেটাম। পরে দিয়েছে যে রেণু চতুষ্টয় থেকে, ওকে, রেণুগুলোকে পৃথক করতে সাহায্য করে। আমরা পড়বো যে 4টা রেণু তৈরি হয়, পুংরেণু 4টা, ওই 4টা রেণুকে পৃথক করতে সাহায্য করে কে, টেপেটাম। তারপর হচ্ছে পরাগরেণুর প্রাচীর গঠনে সাহায্য করে, কি করে, পরাগরেণুর প্রাচীর গঠনে সাহায্য করে কে, টেপেটাম। তারপর এখানে দিয়েছে যে যদি গর্ভকেশর, ওকে, গর্ভকেশর যদি পরাগরেণু গ্রহণে ইনকম্প্যাটেবল হয়, মানে অসমর্থ হয়, তাহলে স্টিগমাতে কোলাজেন প্লাক গঠন করে, যেটা হচ্ছে নালিকার প্রবেশ বন্ধ করে, এটা একটা কাজ। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা লাস্ট কাজ হচ্ছে পোলেন কিট আর ট্রাইফিন উৎপন্ন করে পরাগরেণুগুলোকে, ওকে, একত্রিত করে, ফলে পতঙ্গীরা আকৃষ্ট হয়। তাহলে দেখো টেপেটামের কাজ তোমরা 2-3টা মনে রাখবে। তোমরা প্রথম কাজটা পড়বে, স্পোরোজেনাস টিস্যুগুলোকে যে পুষ্টি প্রদান করে টেপেটাম। 4টা যে রেণু তৈরি হয়, এই 4টা রেণুকে পৃথক করতে সাহায্য করে, কারণ ওরা টেট্রাহেড্রাল স্ট্রাকচারে 4টা রেণু তৈরি হয়, ওগুলো পৃথক করতে সাহায্য করে টেপেটাম। তারপরে পরাগরেণুর প্রাচীর গঠনে সাহায্য করে। আর লাস্ট তোমরা বলবে যে পোলেন কিট। ওকে, পোলেন কিটটা কি ওটা আমরা বলবো, পোলেন কিট আর ট্রাইফিন ওগুলো উৎপন্ন করে পরাগরেণুগুলোকে কি জড়ো করে, যার ফলে কি হচ্ছে মানে একটা কেমিক্যাল তৈরি করে, যার ফলে পতঙ্গ আসলে ওর সাথে পরাগরেণু লেগে যায়। ওকে, তো এই ছিল আমাদের কি যে পুংস্তবকের গঠনের মধ্যে আমরা যেটা পড়েছিলাম যে টেপেটামের কাজ। ওকে, এবার তোমাদের একটা জিনিস বলে দিই যে টেপেটামের কাজ আমাদের হয়ে গেছে। তারপরে একটা জিনিস বলি যে অ্যান্থার যে আছে আমাদের, যে অ্যান্থার মধ্যে যে পুংস্তবকের যে পার্টটা আছে অ্যান্থার, ওই অ্যান্থার 2 রকমের আছে, একটা ইয়ং অ্যান্থার আর ম্যাচুয়ার অ্যান্থার। এবার যারা হচ্ছে বোর্ড এক্সাম দিবে তাদের জন্য এই ডিফারেন্সটা লাগবে না, যে ইয়ং অ্যান্থার কি আর ম্যাচুয়ার অ্যান্থার কি, ওটা হচ্ছে বোর্ড এক্সামের ক্ষেত্রে লাগে না। কিন্তু যারা নিটের জন্য পড়ছো তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ইয়ং অ্যান্থার মানে যে ছবিটা এই যে দেখালাম, এই ছবিটা, এই যে এই ছবিটা হচ্ছে কি ইয়ং অ্যান্থারের ছবি। এবার এখানে তোমরা কি পড়েছো, এখানে হচ্ছে 4টা স্তর। তাহলে প্রথম যে আমাদের ইয়ং অ্যান্থারের জন্য আমাদের কি পড়লাম, 4টা স্তর। কিন্তু 4টা স্তরের নাম কি, এপিডার্মিস আছে, এন্ডোথেসিয়াম আছে, মিডল লেয়ার আছে, টেপেটাম আছে। আর কিন্তু ম্যাচুয়ার অ্যান্থারের মধ্যে 2টো স্তর থাকে। তাহলে প্রথম পার্থক্য হয়ে গেল, ইয়ং অ্যান্থারের মধ্যে 4টা স্তর আর ম্যাচুয়ার অ্যান্থারের মধ্যে 2টা স্তর। এই 2টো স্তরের নাম কি, এপিডার্মিস আর এন্ডোথেসিয়াম। তাহলে এটা কি হচ্ছে, এটাকে যদি আমি বলি এপিডার্মিস, ওকে, আর এর ভিতরে যে পার্টটা আছে এটা হচ্ছে এন্ডোথেসিয়াম। তাহলে এটা হচ্ছে একটা ম্যাচুয়ার অ্যান্থার। ওকে, একে আমি নাম দিয়ে দিচ্ছি, ওকে, এম এ। ওকে, তাহলে এটা হচ্ছে কি একটা ম্যাচুয়ার অ্যান্থার। ম্যাচুয়ার অ্যান্থারের মধ্যে 2টো লেয়ার থাকে। তারপর হচ্ছে 4 মাইক্রোস্পঞ্জিয়া। ওকে, মানে 4টা। ওকে, 4 মাইক্রোস্পঞ্জিয়া স্পোজেনাস কলা 2টা থাকে। ওকে, মানে 4টা পরাগরেণু তৈরি হয় এখান থেকে। আর এখানে কি থাকে, পোলেন স্যাক থাকে, যেখান থেকে পরাগরেণু তৈরি হয়। আচ্ছা, একটা কথা বলে দিই যে এখানে যে কি থাকে, স্পোরোজেনাস টিস্যু থাকে, যেটা আমাদের ইয়ং অ্যান্থার আছে ওখানে স্পোরোজেনাস টিস্যু থাকে। আর হচ্ছে তোমার ম্যাচুয়ার অ্যান্থারের মধ্যে পোলেন স্যাক থাকে। এই যে এই পার্টগুলোকে আমরা বলবো কি, পোলেন স্যাক। এইখানে এই যে এই ডটগুলো আছে পোলেন স্যাক। আর ওই পোলেন স্যাক থেকে কি তৈরি হয়, পরাগরেণু। তাহলে একটা জিনিস জানতে হবে যে স্পোরোজেনাস টিস্যু আছে সেটা হচ্ছে 2n, স্পোরোজেনাস টিস্যুটা কি 2n, কিন্তু আমাদের যে পরাগরেণু আছে ওটা হচ্ছে n। তাহলে একটা কথা তোমাদের বলে দিই, ইয়ং অ্যান্থার আর ম্যাচুয়ার অ্যান্থার, ইয়ং অ্যান্থারই পরবর্তীকালে ম্যাচুয়ার অ্যান্থার হয়। ইয়ং অ্যান্থারের মধ্যে যে টিস্যুগুলো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে স্পোরোজেনাস টিস্যু। ইয়ং অ্যান্থারের মধ্যে কি টিস্যু থাকছে, এগুলো স্পোরোজেনাস টিস্যু। আর ওইগুলো থেকে কি হচ্ছে, পোলেন তৈরি হচ্ছে। কি বললাম বুঝতে, প্রতিটা স্পোরোজেনাস টিস্যু থেকে পোলেন তৈরির ক্ষমতা থাকে। একটা স্পোরোজেনাস টিস্যু থেকে 4টা, মানে ওখান থেকে ওটা ডিভাইড হয়ে 4টা পোলেন তৈরি হয়। তাহলে এবার আমি তোমাদের একটু বলে দিই, পরে যে কোশ্চেনটা তোমরা পড়বে সেটা হচ্ছে এই কোশ্চেনটা খুবই ভালো বোঝার জন্য, কিন্তু পরীক্ষা কোশ্চেন এখান থেকে আসবে না। ওকে, তাহলে দেখো তোমাদের বলে দিই পরাগরেণু কিভাবে তৈরি হয় বা পরাগরেণুর গঠনটা কি। কোশ্চেনটা হচ্ছে যে পরাগরেণু কিভাবে গঠিত হয়।
আর ওর সাথে বলেছি যে পরাগরেণুর গঠন। পরীক্ষায় পরাগরেণুর গঠন আসে। এবার হচ্ছে পরাগরেণু কিভাবে তৈরি হয় তোমরা কিভাবে জানবে? পরাগরেণু তৈরি হয় দুটো স্টেপে। পরাগরেণু কিসে তৈরি হয়? দুটো স্টেপে। প্রথম যে স্টেপ আছে স্পেরোজেনাস টিস্যু, আমাদের স্পেরোজেনাস টিস্যু থেকে মিওসিস বিভাজন প্রক্রিয়ায় 4টি মাইক্রোস্পোর তৈরি হয়। প্রথম কি মনে রাখবে, স্পেরোজেনাস টিস্যু যে আছে, তোমরা যদি মন দিয়ে শুনবে, তোমরা যদি পিডিএফ কে দেখবে, তোমরা যদি আমার কথা শুনবে তবে বুঝতে পারবে, আর না হলে কোনো লাভ নেই। তাহলে কি, প্রথম স্পেরোজেনাস যে টিস্যু আছে ওই স্পেরোজেনাস টিস্যু মিওসিস বিভাজন প্রক্রিয়ায় প্রতিটা স্পেরোজেনাস থেকে 4টা মাইক্রোস্পোর তৈরি হয়। প্রথম এটা হয়ে গেল। 2 নম্বর, প্রতিটি যে মাইক্রোস্পোর আছে 4টার মধ্যে প্রতিটি মাইক্রোস্পোর মাইটোসিস বিভাজন, প্রথম হয় মিওসিস, তারপরে হয় মাইটোসিস, তারপরে বহুকোষী পরাগরেণু গঠন করে। এবার অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে দুটো স্টেপ, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের একটা স্পেরোজেনাস টিস্যু। এই স্পেরোজেনাস টিস্যুর মধ্যে অনেকগুলো সেল আছে যেগুলোকে আমরা বলবো পোলেন মাদার সেল, পিএমসি। এবার ওটার মধ্যে একটি স্পেরোজেনাস মানে একটা কোষ মিওসিস বিভাজন করে 4টা মাইক্রোস্পোর তৈরি করবে। পিএমসি মানে কি? পিএমসি মানে হচ্ছে পোলেন মাদার সেল। তাহলে প্রতিটা স্পেরোজেনাস টিস্যু থেকে কি তৈরি হবে? 4টা মাইক্রোস্পোর তৈরি হবে। এই 4টা মাইক্রোস্পোরের মধ্যে প্রতিটা মাইক্রোস্পোর, এবার এই যে এখানে যে আমার 4টা মাইক্রোস্পোর তৈরি হয়েছে, ওকে, এই 4টার মধ্যে আমি একটাকে নিলাম, ওই একটা হচ্ছে এন, ওই একটা এখানে আছে। ও মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় কি করবে? নিজের সাইজ বাড়াবে। আর যখন সে নিজের সাইজ বাড়াবে, দেখো এই যে নিজে মাইক্রোস্কোপ আছে ওইটা, ওই মাইক্রোস্কোপ কি করলো, ওখানে ভ্যাকুয়াল একটা ক্রিয়েট হলো। ভ্যাকুয়েট হয়ে এখানে কি আছে, এটা ওর নিউক্লিয়াস আছে, এটা ওর নিউক্লিয়াস। এবার মাইটোসিস প্রক্রিয়ায় অসম স্পিন্ডল ফাইবার গঠিত হবে, কারণ এখানে ভ্যাকুয়াল আছে। ভ্যাকুয়াল হলে কি সমভাবে বিভাজন হতে পারে না, তখন এটা অসম স্পিন্ডল ফাইবার গঠিত হবে। তখন কি হবে, একটা নিউক্লিয়াস থেকে কি হয়েছে, দুটো নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস উপরের দিকে আর একটা হচ্ছে নিচের দিকে একটা নিউক্লিয়াস। তাহলে দেখো একটা বড়, তারপর ও ডিভাইড করবে সাইটোপ্লাজম, ডিভাইড করলে যে কোষটা যে তৈরি হবে সেটা হচ্ছে অসম আকৃতির। একদিকে এটা বড় কোষ, বড় কোষকে যেটাকে আমরা বলবো ভেজিটেটিভ সেল, আরেকদিকে যে ছোট কোষ আছে ওকে আমরা বলবো জেনারেটিভ সেল। এবার এরপরে কি হবে, আবার মাইটোসিস হবে। মাইটোসিস হয়ে যেটা জেনারেটিভ সেল আছে, যেটা ছোট কোষ আছে, ও কি করবে, ওর নিউক্লিয়াসটা ডিভাইড হবে। ওর নিউক্লিয়াস ডিভাইড হয়ে ওই যে দুটো গ্যামেট তৈরি হবে, সেটা হচ্ছে দুটো মেল গ্যামেট সম আকৃতির। আর বাইরের দিকে কি হবে, ওর পর্দা তৈরি হয়ে যাবে। এইটা হচ্ছে একটা পরাগরেণু। ওকে, এটা ওকে, এটা হচ্ছে একটা পরাগ। তাহলে দেখো, তাহলে আমরা কি শিখতে পারলাম? প্রথমে আমাদের যে স্পেরোজেনাস টিস্যু ছিল, স্পেরোজেনাস টিস্যু, এই যে স্পেরোজেনাস টিস্যু, এটা থেকে কি হলো, 4টি মাইক্রোস্পোর তৈরি হয়। কিভাবে তৈরি হচ্ছে দেখো, প্রতিটা মাইক্রোস্পোর কি করলো, একটা মাইক্রোস্পোর আছে, এর মধ্যে ভ্যাকুয়েলের গ্রো হলো। এবার ভ্যাকুয়েল যখন হবে, মাইটোসিস হবে, তাহলে একটা কোষ থেকে দুটো কোষ হওয়ার সম্ভাবনা আছে। এবার কি হচ্ছে, এখানে দুটো কোষ গঠন হয়ে গেল, একটা ছোট কোষ একটা বড় কোষ। ছোট কোষকে বলবো জেনারেটিভ সেল, বড় কোষকে বলবো ভেজিটেটিভ সেল। এবার হচ্ছে এই ছোট কোষটা আবার মাইটোসিস বিভাজন করবে, দুটো মেলগেমেট তৈরি করবে। তাহলে একটা পরাগরেণুর মধ্যে কোটা মেলগেমেট থেকে দুটো, এই দুটো কি হচ্ছে, প্রথম থেকে তৈরি হয়ে থাকতে পারে, অথবা যখন সে ইন্টারাকশন করবে গর্ভকেশরে গিয়ে গর্ভদণ্ডের সাথে, তখন সে ইন্টারাক্ট করতে পারে, মানে ওই ডিভাইড হতে পারে। এবার তোমাদের একটু বলে দিই যে দুটো কোষ আছে না, একটা বড় কোষ যাকে বলছি ভেজিটেটিভ সেল, আর একটা হচ্ছে ছোট কোষ যাকে বলছি জেনারেটিভ সেল। তো তোমাদের এখানে জেনে রাখা উচিত যে ভেজিটেটিভ সেল কাকে বলে, জেনারেটিভ সেল কাকে বলে। ভেজিটেটিভ কোষ যেটা আছে ওটা হচ্ছে আকারে বড় প্রথম, আর এটা হচ্ছে আকারে ছোট। আর যে ভেজিটেটিভ সেলের নিউক্লিয়াস আছে অসম আকৃতির, ওই যে নিউক্লিয়াস কত সাইজ, ওর কোনো সাইজ নেই। কিন্তু আর যে জেনারেটিভ সেল যেটা আছে, ছোট ছোট নিউক্লিয়াস, ও দুটো সম আকৃতির। তারপরে ভেজিটেটিভ কোষটা কি কাজ করে, এর যে ভেজিটেটিভ কোষ আছে পরাগনালীকে পুষ্টি জাগায়, আর আমাদের এটা কি মেলগেমেট প্রদান করে। তাহলে যেটা দরকার কি, পুংরেণু মেলগেমেট ফার্টিলাইজ করবে, তাহলে সেটা তৈরি করছে কি জেনারেটিভ সেল, আর এটা হচ্ছে পরাগরেণুকে পুষ্টি জাগায়। তাহলে এটা এদূর পর্যন্ত ক্লিয়ার, ভেজিটেটিভ সেল জেনারেটিভ সেল। এবার তোমাদের একটু বলে দিই, তো আমাদের যে পরাগরেণু আছে, পরাগরেণুর যখন আমরা গঠন দেখব, দেখো এটা হচ্ছে একটা আমাদের পরাগরেণুর গঠন। ওকে, এই পরাগরেণুর মধ্যে কি কি আছে তোমাদের যদি বলি, তাহলে তোমরা বাইরে থেকে ভিতর দিকে যাও, বাইরে যে লেয়ারটা আছে ওই লেয়ারের নাম হচ্ছে এক্সাইন। পরাগরেণু বাইরে যে লেয়ারটা আছে এবড়ো খেবড়ো, সেটা হচ্ছে এক্সাইন। ওর ভিতরের দিকে একটা লেয়ার আছে, ওটা হচ্ছে অ্যান্টাইন, তাহলে ইনটাইন। তো পরাগরেণু দুটো লেয়ার, একটা হচ্ছে এক্সাইন, একটা হচ্ছে ইনটাইন। এবার দুটো কোষ আছে, বড় কোষটার নাম হচ্ছে ভেজিটেটিভ সেল, আর যে ছোট কোষটার নাম আছে ওর নাম হচ্ছে জেনারেটিভ সেল। তাহলে এটা হচ্ছে একটা পরাগরেণু স্ট্রাকচার। এবার দেখো কোশ্চেনটা এখানে দিয়েছে যে ইনটাইন কাকে বলে আর এক্সাইন কাকে বলে। দুটোর মধ্যে একটা কোশ্চেন তো থাকেই। ইনটাইনটা কি, ইন মানে ভিতরে, এক্স মানে বাইরে। তাহলে পরাগরেণুর ভিতরের স্তর যা পেকটিন আর সেলুলোজ দিয়ে তৈরি, তাহলে পরাগরেণুর ভিতরের স্তরটা কি দিয়ে তৈরি, পেকটিন আর সেলুলোজ দিয়ে তৈরি, যাকে আমরা বলবো ইনটাইন। আর এক্সাইনটা কি, এক্সাইন হচ্ছে পরাগরেণুর যে বাইরের স্তর, যেটা অসম আকৃতির পর্দা একটা, যেটা স্পেরোপলিনিন দিয়ে তৈরি। ওকে,
তাহলে দেখো ইনটাইন আর একজন ক্লিয়ার, এটা হচ্ছে পেকটিন আর সেলুলোজ দিয়ে তৈরি, আর সেটা হচ্ছে কি স্পেরোপলিনিন দিয়ে তৈরি। এবার হচ্ছে এখানে যখন একটা কথা চলে এলো যে স্পেরোপলিনিনটা কি, এটা একটা ভালো কোশ্চেন। স্পেরোপলিনিন কি, আমি এর উত্তরটা তোমাদের এখানে দেখাচ্ছি। ওকে, স্পেরোপলিনিন এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ওকে, তাহলে এইখানে তোমরা দেখবে, তো তোমরা যদি এখানে দেখো যে পরাগরেণুর যে তোমাদের যে এটা একটা পরাগরেণুকে ও ডিভাইড করলো, পরাগরেণু ডিভাইড করে ওর অংশগুলো দেখালো যে এইখান থেকে ওই পরাগটা বেরিয়ে যায় যেখান থেকে, ওটা হচ্ছে রেণুরন্ধ্র। এর মধ্যে নালিকা নিউক্লিয়াস থাকে, ইন্টাইন একজাইন থাকে, কিন্তু আমাদের ওটা লাগবে না, আমাদের লাগবে এটা কি, যে স্পেরোপলিনিন। ওকে, একটু মার্ক করে দিন তো আমাদের সুবিধা হবে। তাহলে দেখো এই যে আচ্ছা, স্পেরোপলিনিনটা কি, তাহলে তোমাদের বলে দিই স্পেরোপলিনিন জিনিসটা কি। যে পরাগরেণুর যে বাইরের স্তর আছে ওটা তো আমরা বললাম যে এক্সাইন, ওটা নিষ্ক্রিয়। ওকে, কিন্তু অত্যন্ত কঠিন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। পরাগরেণুর যে বাইরের স্তর আছে ওটা হচ্ছে নিষ্ক্রিয় অত্যন্ত কঠিন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, তাকে বলবো স্পেরোপলিনিন। এটি কি দিয়ে তৈরি, স্পেরোপলিনিন হচ্ছে ফ্যাটি অ্যাসিড থাকে, ফিনাইল প্রোপানয়েড থাকে, তারপরে আমার ফেনক্সি ক্যারোটিন ইত্যাদি থাকে। এটা হচ্ছে কি সুদৃঢ় বায়োপলিমারের মিশ্রণ, উৎসেচক আর তীব্র রাসায়নিক পদার্থের উপস্থিতিতে দ্রবীভূত হয় না। এটি পরাগরেণুর গন্ধ আর বর্ণ সৃষ্টিতে সাহায্য করে। তাহলে পরাগরেণুর যে বাইরের লেয়ার আছে ওটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ পরাগরেণু যদি সুন্দর হবে, ওর যদি সুগন্ধ ভালো হবে, তবে পতঙ্গ দ্বারা আকৃষ্ট হবে। আর ওটাকে কে করছে, স্পেরোপলিনিন। ওকে, স্পেরোপলিনিন হচ্ছে পরাগরেণুর যে এক্সাইন স্তরটা আছে ওর মধ্যে অত্যন্ত কঠিন রাসায়নিক পদার্থ থাকে স্পেরোপলিনিন। ওকে, ওটা কি দিয়ে তৈরি, ফ্যাটি অ্যাসিড, ফিনাইল প্রোপানয়েড, ফেনক্সি ক্যারোটিন ইত্যাদি দিয়ে তৈরি। ওকে, আর এটা কি করে, যে ফুলের মানে পরাগের বর্ণ আর গন্ধ সৃষ্টিতে সাহায্য করে। আরেকটা ভালো কোশ্চেন, সেটা হচ্ছে এইটা, যে পোলেন কিট জিনিসটা কি। পোলেন কিট মানে কি, যে পতঙ্গ পরাগী ফুলের টেপেটাম থেকে নিঃসৃত তৈলাক্ত চটচটে পদার্থকে পোলেন কিট বলে। যেসব ফুল পতঙ্গ দ্বারা আকৃষ্ট হয়, ওগুলো যদি পরাগরেণুটা যদি চটচটে না হয়, তাহলে ওর উপরে সে ফুল মানে পতঙ্গ বসলে ওটা তো উঠে যাবে না ওর সাথে। তাহলে এই টেপেটাম কি করে একটা তৈলাক্ত চটচটে পদার্থকে মানে ক্ষরণ করে, সেটাকে বলছে পোলেন কিট। এটা কি পরাগরেণু, এটা চটচটে পদার্থ জেলির মতো, তাহলে পরাগরেণুগুলোকে একত্রে সংযুক্ত রাখতে সাহায্য করে, পরাগরেণুর বিদারণে সাহায্য করে, আর পতঙ্গের প্রাণীদের সংযুক্ত রেখে পরাগযোগে সাহায্য করে। তাহলে এই হচ্ছে আমার এখানকার টপিকটা, যে কি, যে পরাগরেণুর ব্যাপারটা। পরাগরেণু কি, স্পেরোপলিনিন কি, ওর গঠনটা, পরাগরেণুর গঠন ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, তো এদূর পর্যন্ত ছিল যে পুং স্তবকের পার্টটা।